হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা প্রথম পর্বে আর্থিক বিবরণী বিশ্লেষণের তারল্য অনুপাত সমূহ পড়িয়েছিলাম। এখন আমরা এই পর্বে আলোচনা করব মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সমূহ। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সমূহ এর মধ্যে যে কয়েকটা সূত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে পড়িয়ে দেবো, যেগুলো পরীক্ষা আসার মতো। আমাদের তো আসলে সবগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, চলো আমরা আজকে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সমূহ নিয়ে আলোচনা করি। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সহ আমি তিনটা সূত্র লিখে রেখেছি। একটা হচ্ছে মোট লাভ অনুপাত, 2 নাম্বার হচ্ছে নিট লাভ অনুপাত, 3 নাম্বার হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এখন এই তিনটা সূত্র আমরা হচ্ছে এখানে বিস্তারিত আস্তে আস্তে সুন্দর করে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে ট্রাই করো, দেখবা যে অনেক সহজ যেটা আসলে। হ্যাঁ, মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত এর সূত্রটা হচ্ছে মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। তাহলে মোট লাভ অনুপাতের সূত্রটা কি? মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। তোমরা আমার সাথে সাথে মনে করো সূত্রগুলা তোমরা বারবার পড়বা, তাহলে দেখবে তোমাদের আমার ক্লাসটা করার সাথে সাথে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। এটাই আসলে পড়ার টেকনিক হওয়া উচিত। তোমার ক্লাসটা দেখার সাথে সাথেই তোমার সূত্রগুলো সবকিছু একদম মেমোরিতে গেঁথে যাবে। হ্যাঁ, আমি একদম আস্তে আস্তে সুন্দর করে পড়িয়ে দেব। মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাতের সূত্রটা হচ্ছে মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100, আর এটার আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। 2 নম্বর সূত্রটা আসি। হ্যাঁ, নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত হচ্ছে নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। এটা আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। তার মানে দেখছো মোট লাভ অনুপাত আর নিট লাভ অনুপাত এই দুইটার মধ্যে কিন্তু একটা মিল আছে। কি মিল আছে বলতো? এখানেও নিট বিক্রয় দ্বারা ভাগ করেছে, এখানেও নিট বিক্রয় দ্বারা ভাগ করেছে। মোট লাভে মোট লাভ লিখেছে উপরে, আর নিট লাভে নিট লাভ লিখেছে উপরে। আবার লাভের জায়গায় মুনাফা, একই কথা, লাভ আর মুনাফা কিন্তু একই জিনিস। হ্যাঁ, 100 দ্বারা গুণ করেছে। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা কোনো কিছুকে যদি গুণ 100 করি তাহলে আদর্শ মান পার্সেন্টেজ চলে আসে। যদি আমরা গুণ করি কোনো কিছুকে 100 দ্বারা তাহলে আদর্শ মান অবশ্যই পার্সেন্টেজে আসবে। তার জন্য মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%, 100 দ্বারা গুণ করেছে। নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%, আমরা 100 দ্বারা গুণ করেছি। এই দুইটাকে বুঝতে পেরেছো সূত্রটা? এখন 3 নাম্বার হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্রটা হচ্ছে সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন। তার মানে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতকে আমার বিনিয়োজিত মূলধন দ্বারাই ভাগ করতে হবে। সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100। এটারও আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। তোমরা অবশ্যই আদর্শ মানগুলো মুখস্থ করে ফেলবা। সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100। আদর্শ মানগুলো তুমি যদি মুখস্থ করো তোমার এমসিকিউ তো কাজে দিবে, একটা কমন পেয়ে যাবা। তাহলে আমরা তো সূত্রগুলো বুঝলাম, তাই না? এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, মোট লাভ কোথায় পাবো, নিট লাভ কোথায় পাবো, সুদ ও কর পূর্ব নিট লাভ, বিনিয়োজিত মূলধন, নিট বিক্রয়, এগুলো আসলে কিভাবে বের করব? তোমরা মোট লাভ বের করার আমি একটা সূত্র দেখিয়ে দিচ্ছি। যদি প্রশ্নে সরাসরি মোট লাভ দেওয়া থাকে তো তাহলে তো থাকলো, আর যদি মোট লাভ না দেওয়া থাকে তাহলে মোট লাভ আমরা বের করব নিট বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। এখন তোমার একটা জিনিস মনে রাখবা, প্রশ্নে সাধারণত নিট বিক্রয় এই অঙ্কে দেওয়া থাকে বেশিরভাগ সময়, 95% ক্ষেত্রেই নিট বিক্রয় সরাসরি দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে নিট বিক্রয় কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। আমরা জানি কি, বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় ফেরত, বাদ হচ্ছে বিক্রয় বাট্টা, যোগ হচ্ছে অলিখিত বিক্রয়, তাই না? আর বকেয়া থাকলে যোগ করব। এগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে নেট বিক্রয়, এটা কিন্তু আমরা জানি। আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো আমার বের করার দরকার নেই। আর মোট লাভটা কিভাবে বের করবে? এই যে নেট বিক্রয় আছে না,
নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দেব। বুঝতে পেরেছো? এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় আমি কিভাবে বের করব? এই যে আমি লিখে রেখেছি, নেট বিক্রয় থেকে যদি আমি মোট মুনাফাটা মাইনাস করে দেই, হ্যাঁ, নেট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করে দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার আরো একটা সূত্র আছে, আমি সেই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী যখন ক্লাসটা নিয়েছি তখন বিক্রিত পণ্যের ব্যয় অনেক সুন্দর করে ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমরা এই ক্লাসটা একটু দেখে নিও, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় টোটালটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মোট লাভ কিভাবে বের করতে হয়? নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট লাভ বের হয়। নেট বিক্রয় আমরা শিখাইলাম কিভাবে বের করতে হয়, ইনটু 100 দ্বারা গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে? মোট লাভ অনুপাত বের হয়ে যাবে, আর এটার আদর্শ মান 20 থেকে 30%। এখন আমরা আসি নেট লাভ অনুপাত। নেট লাভ অনুপাত এটার সূত্র হচ্ছে নেট লাভ ডিভাইডেড নেট বিক্রয় ইনটু 100। নেট লাভ ডিভাইডেড নেট বিক্রয় ইনটু 100। আমরা তো নেট বিক্রয় কিভাবে বের করতে হয় সেটা জানি, নেট লাভ কিভাবে বের করতে হয় এই যে দেখো, নেট মুনাফা বা নেট লাভের সূত্রটা আমি এখানে লিখে রেখেছি। কিভাবে বের করবা? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করে দিবা। মোট মুনাফা বা মোট লাভ, মোট মুনাফা বা মোট লাভ থেকে যদি পরিচালন ব্যয়টা মাইনাস করে দেয় তাহলে কি হবে? নেট মুনাফাটা বের হয়ে যাবে। আর প্রশ্নে দেখবা বেশিরভাগ সময়ে মোট মুনাফা, নেট মুনাফা এগুলো দেওয়া থাকে, তারপরেও কিভাবে বের করতে হয় সেটা তোমার জানা থাকতে হবে। মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয়টা মাইনাস করে দিই তাহলে নেট মুনাফা বের হয়ে যাবে। এখন তুমি বলবা পরিচালন ব্যয়টা কি? পরিচালন ব্যয় নিয়ে আমি বিগত ক্লাসে অনেক আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, পরিচালন ব্যয় তারপর আমি এখানে আলোচনা করে দিচ্ছি। পরিচালন ব্যয় অফিস ভাড়া, বেতন, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন খরচ, পরিবহন খরচ, এগুলা হচ্ছে পরিচালন ব্যয়। এখন তোমার কোশ্চেন আসতে পারে পরিচালন ব্যয় তো এগুলা, কিন্তু কাকে বলে সেটা তো জানি না। একটা জিনিস মনে রাখবা, আমাদের দৈনন্দিন মানে ব্যবসায়ের দৈনন্দিন যে কার্যাবলী, সে কার্যাবলী পরিচালনা করার জন্য আমরা যে ব্যয়টা করে থাকি না, সেটাই হচ্ছে পরিচালন ব্যয়। মনে করো যে অফিসের ভাড়াটা আমাকে প্রতি মাসে দিতেই হবে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যকলাপে বিঘ্ন সৃষ্টি হবে। বেতন দিতে হবে কর্মচারীদের, আদারওয়াইজ আমি যদি অফিস কর্মকর্তাদের বেতন না দেই তাহলে কি তারা কাজ করবে? তাহলে দৈনন্দিন কাজে একটা বাধা পড়ে যাবে না? বিদ্যুৎ বিল দিতে হবে মান্থলি, বিজ্ঞাপন খরচ আছে, পরিবহন খরচ আছে, এই সবগুলোই। আরেকটা জিনিস মনে রাখবা, যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় সেগুলাই হচ্ছে পরিচালন ব্যয়, আর যেগুলো দৈনন্দিন কাজে আমাদের দরকার হয়, খরচ হয়, সেগুলো পরিচালন ব্যয়। এখানে আমি কয়েকটা লিখে রেখেছি পরিচালন ব্যয় কোনগুলো। হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারলাম? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা যদি মাইনাস করে দিই তাহলে নেট মুনাফাটা বের হয়ে যাবে। আর তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবা, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে আরো সুবিধা হবে। আমি যা বলি সেগুলো নোট করে রাখবা। নেট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করে দিলে নেট মুনাফাটা বের হয়ে যাবে। এখন নেট বিক্রয় কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি, ইনটু 100। আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। আদর্শ মান কত? 5 থেকে 10%। এখন আমরা 3 নম্বরে আসি, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এটার সূত্র হচ্ছে সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100। সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100। এখন সুদ ও কর পূর্ব নেট লাভ এটা আমি কিভাবে বের করব? সুদ ও কর পূর্ব নেট লাভ বের করার সূত্রটা আমি হচ্ছে এখানে লিখে রেখেছি। এই যে দেখো, সুদ ও কর পূর্ব নেট লাভ এটা বের করব হচ্ছে, এই যে আমি এখানে নেট লাভ বের করেছিলাম না, সেই নেট লাভের সাথে আমি ঋণপত্রের সুদ যোগ করব, আয়কর সঞ্চিতি যদি থাকে তাহলে সেটা যোগ করব। তাহলে এই নেট লাভের সাথে ঋণপত্রের সুদ আর আয়কর সঞ্চিতিটা যোগ করে দিলে সুদ ও কর পূর্ব নেট লাভটা বের হয়ে যাবে। এখানে যে টাকাটা হবে সেই টাকাটা এখানে বসিয়ে দিব। বুঝতে পেরেছো তোমরা? সুদ ও কর পূর্ব নেট লাভ কিভাবে বের করতে হয়? নেট লাভের সাথে ঋণপত্রের সুদ আর আয়কর সঞ্চিতিটা যোগ করে দিতে হয়। হ্যাঁ,
ডিভাইডেড হচ্ছে বিনিয়োজিত মূলধন। এখন বিনিয়োজিত মূলধনটা আমরা কিভাবে বের করব? বিনিয়োজিত মূলধন দুইটা পদ্ধতিতে বের করতে পারি। এই যে একটা পদ্ধতি, এই যে দেখো আরেকটা পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতিতেই বিনিয়োজিত মূলধন কিভাবে বের করে সেটা শিখব। প্রথম পদ্ধতিটা শিখবো আমরা সম্পত্তির দিক থেকে। প্রথম পদ্ধতিটা হচ্ছে সম্পত্তির দিক থেকে কিভাবে বিনিয়োজিত মূলধনটা বের করতে হয়। মোট সম্পদ, মোট সম্পদকে চলতি সম্পদ এবং দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা মানে মোট সম্পদ আর স্থায়ী সম্পদ, সেই দুইটা যোগ করার পরে যে টাকাটা হবে সেটাই হচ্ছে মোট সম্পদ। সেই মোট সম্পদ থেকে মাইনাস করে দিব চলতি দায়। মোট সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দেব, তার সাথে মাইনাস করব অলিক সম্পদ। তাহলে মোট সম্পদ থেকে চলতি দায় মাইনাস করার পর যে টাকাটা থাকবে সেটা থেকে অলিক সম্পদটাকে বিয়োগ করে দিলে আমাদের যে টাকাটা বের হবে সেটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। এটা টোটালটা সম্পত্তির দিক থেকে। হ্যাঁ, এখন মনে করো যে মোট সম্পদ, চলতি দায়, অলিক সম্পদ প্রশ্নে দেওয়া নাই, তোমাকে বিনিয়োজিত মূলধন বের করতে হবে। তখন তুমি কিভাবে বের করবা? তখন তুমি বের করবা হচ্ছে এই দায়ের দিক থেকে মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। মালিকানা তহবিলের সাথে যদি দীর্ঘমেয়াদী দায়টা যোগ করে দেই তাহলে আমার বিনিয়োজিত মূলধনটা বের হয়ে যাবে। এই যে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায়টা যোগ করেছি, এটা হচ্ছে দায়ের দিক থেকে। এটা কার দিক থেকে? দায়ের দিক থেকে। তাহলে দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন হচ্ছে মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা অলিক সম্পদ, এটা তো আমরা জানি মোট সম্পদ কি, চলতি দায় কি। আমরা চলতি দায় নিয়ে বিগত পর্বে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা শিখবো অলিক সম্পদটা কি। অলিক সম্পদের আরেক নাম হচ্ছে ভুয়া সম্পদ। হ্যাঁ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ হচ্ছে যেটার অস্তিত্ব নেই, যেটাকে আমরা অনুভব করতে পারি না, সেগুলো হচ্ছে কি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তাহলে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ কোনগুলো? এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি। শেয়ার অবহার, প্রাথমিক খরচ, নতুন পণ্যের গবেষণা ব্যয়, অবলেখকের কমিশন অথবা দস্তুরি, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যাংক চার্জ। এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ কি কি সেগুলো আমরা বুঝতে পেরেছি। প্রাথমিক খরচ, নতুন পণ্যের গবেষণা ব্যয়, অবলেখকের কমিশন অথবা দস্তুরি, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যাংক চার্জ। এগুলো সবগুলো হচ্ছে কি অলিক সম্পদ। হ্যাঁ, তাহলে সম্পত্তির দিক থেকে বিনিয়োজিত মূলধনে আমি মনে করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা, আমি আবার বুঝিয়ে দেব। তারপরে আমরা আসি দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন। দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন বের করার সূত্রটা হচ্ছে কি মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় আমরা জানি, লং টার্ম লায়াবিলিটিস গুলো কি, যেগুলো 1 বছরের অধিক সময় আমরা দায়গুলো পরিশোধ করি, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে মালিকানা তহবিলটা কি? মালিকানা তহবিল সেটা তো আমরা জানি না। হ্যাঁ, মালিকানা তহবিল হচ্ছে এই যে এইভাবে বের করতে হবে। মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ হচ্ছে সাধারণ সঞ্চিত অথবা সঞ্চিত তহবিল যোগ হচ্ছে সংরক্ষিত আয় যোগ হচ্ছে শেয়ার অধিহার যোগ হচ্ছে সকল তহবিল। সকল তহবিল আমরা মালিকানা তহবিল আনবো, জাস্ট একটা বাদ দিয়া, সেটা হচ্ছে নগদ তহবিল বাদ দিয়ে। হ্যাঁ, যোগ হচ্ছে লাভ লোকসান হিসেবে ব্যক্ত, মাইনাস হচ্ছে অলিক সম্পদ। এই সবগুলা যোগ করার পরে যে টাকাটা হবে সেটা থেকে অলিক সম্পদটা মাইনাস করে দিলে মালিকানা তহবিলটা বের হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো মালিকানা তহবিলটা আমরা কিভাবে বের করি। মালিকানা তহবিলটা আমরা হচ্ছে এই সবগুলো যোগ করবো, তোমরা একটু মুখস্থ করে নেবা। হ্যাঁ, মালিকানা তহবিলটা শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিত তহবিল, সংরক্ষিত আয়, শেয়ার অধিহার, সকল তহবিল একমাত্র নগদ তহবিল বাদে লাভ লোকসান হিসেবে উদ্বৃত্ত সবগুলো যোগ করবো, মাইনাস করবো অলিক সম্পদ। তাহলে আমাদের মালিকানা তহবিলটা বের হয়ে যাবে। তাহলে বিনিয়োজিত মূলধন কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। তাহলে আমরা বিনিয়োজিত মূলধন আর আয় অনুপাতটা এখন পারবো না, সুদ কর করবো নেট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100, আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। তাহলে আমরা কিন্তু
মোটামুটি বুঝে ফেলেছি যে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত সমূহ কিভাবে বের করতে হয়। আমরা অলিক সম্পদ নিয়ে আলোচনা করেছি, মালিকানা তহবিল, পরিচালন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, নেট মুনাফা সবকিছু নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আমি একটু ব্যাখ্যা করে দিই। হ্যাঁ, কারণ এটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষাতে চলে আসে, এটা তোমাদের জানা থাকাটা দরকার আছে। যেমন মনে করো যে আরেকটা, সেটা হচ্ছে 4 নম্বর, বিনিয়োজিত মূলধন। তোমাকে যদি বলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত বের করো। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, সেটা আমি কিভাবে বের করব? বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, হ্যাঁ, মাঝে মাঝে না এটা আসে 4 নম্বর, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, সেটার সূত্রটা হচ্ছে কি জানো? নেট বিক্রয় ডিভাইডেড হচ্ছে বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন, তাহলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, এটার সূত্র হচ্ছে নেট বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন। আর এই বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, এটার সূত্র শিখলাম নেট বিক্রয় বিনিয়োজিত মূলধন। আর এটার যে আদর্শ মানটাকে আমরা লিখব বার হিসেবে। কি হিসেবে লিখব? বার। এখানে কি লিখতে হবে? বার। এখন এখানে দেখো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, যদি আয় অনুপাত বলে তাহলে এই সূত্রটা ইউজ করব, আর যদি বলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে দেব পার্সেন্টেজ, এখানে দেব বার। এখন তোমাদের আরেকটা জিনিস কনফিউশন হয় যে কোথায় ওর ইষ্ট দিব, মানে অনুপাত দিব, কোথায় পার্সেন্টেজ দিব, তারপরে কোথায় বার লিখবো। এই জিনিসটা তোমরা একটু গুলিয়ে ফেলো, আমি এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এটা আসলে একদম সহজ জিনিস। হ্যাঁ, এই যে আমি এখানে আবর্তন জিনিসটা লিখেছি না, আবর্তন কথাটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে আদর্শ মানে আমরা বার লিখবো, 2 বার 3 বার যাই হোক রেজাল্ট। যদি আবর্তন থাকে, 1 নাম্বার কে আবর্তন কথাটা থাকলে আমরা আদর্শ মানে কি দিব? বার লিখবো। আদর্শ মানে কি লিখবো? বার। যদি আমরা এই যে দেখো একটা 100 দ্বারা গুণ করেছি, এটা 100 দ্বারা গুণ করেছি, এটা 100 দ্বারা গুণ করেছি, যদি কোন সূত্র আমরা 100 দ্বারা গুণ করি, অবশ্যই আদর্শ মানে আমরা কি দিব? পার্সেন্টেজ দিব। বুঝতে পেরেছ? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি অনুপাত কথাটা থাকে তাহলে আমরা এই যে ইষ্ট এটা বলবো যে 2:1 বা 2:1। আবর্তন থাকলে পার। এখন তুমি বলতে পারো এখানেও তো অনুপাত আছে, এখানেও অনুপাত আছে, এখানেও অনুপাত আছে। অনুপাত থাকা সত্ত্বেও এখানে আমরা 100 দ্বারা গুণ করেছি না, তার জন্য আমরা এখানে পার্সেন্টেজ দিয়েছি। যদি আমরা 100 দ্বারা গুণ না করতাম তাহলে অবশ্যই অনুপাত কথাটা দিতাম। হ্যাঁ, আর এই যে দেখো এখানে আবর্তন লেখার জন্য আমরা এই যে এখানে বার দিয়েছি, এই যে এখানে কিন্তু আবর্তন কথাটা লেখা নাই, 100 দ্বারা গুণ, তার জন্য পার্সেন্টেজ হয়েছে। আশা করি তোমরা এই মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত সমূহ এটা খুব ভালো করে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি আবার সলভ করে দিব যেখানে তোমাদের প্রবলেম হয়েছে। আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো।